একটি প্রতিষ্ঠান কয়েকটি উপায়ে তার মূলধন সংগ্রহ করে থাকে, যেমন সে ঋণ নিতে পারে এবং সে শেয়ার বিক্রি করতে পারে। এক্ষেত্রে কমন স্টক এবং প্রিফার্ড স্টক সে বিক্রি করতে পারে। এই যে বিভিন্ন উপায়ে সে মূলধন সংগ্রহ করে, এই উপাদানগুলোর মিক্সচারটাই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। আমরা যদি ইংরেজিতে একটু সুন্দর করে গুছিয়ে লিখতে চাই, তাহলে আমরা চাইলে লিখতে পারি ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য স্পেসিফিক মিক্স অফ ডেপ্ট অ্যান্ড ইকুইটি that a company uses to finance its operations. অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার মূলত ওই ক্যাপিটাল স্ট্রাকচারটাকে ইন্ডিকেট করে যেই ক্যাপিটাল স্ট্রাকচারটা কোম্পানির মূলধন ব্যয়কে সবচেয়ে কমিয়ে আনে এবং কোম্পানির যে ভ্যালিউ সেটাকে অনেক বেশি বৃদ্ধি করে। আমরা যদি ইংরেজিতে লিখতে চাই, দ্য ক্যাপিটাল স্ট্রাকচার উইচ মিনিমাইজ দ্য কোম্পানিজ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম is called optimum capital structure, যার বাংলা হচ্ছে কাম্য মূলধন কাঠামো। যে মূলধন কাঠামোটা আমাদের কামনা, ওইটাই হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। হোয়াট ইজ আ লিভার্ড ফার্ম? লিভার্ড ফার্ম কাকে বলে? যেই ফার্মটা মূলত ঋণ নিয়ে তার মূলধন গঠন করে, ওই ফার্মটাকে বলা হয় লিভার্ড ফার্ম। এখন শুধুমাত্র ঋণ কিন্তু নেয় না, একটা কোম্পানি সাধারণত শেয়ার বিক্রি করবেই করবে, প্লাস সে ঋণ নিবে। দুইটা জিনিস। এ কোম্পানি হু ইউজেস ডেপ্ট অ্যাজ হিজ ক্যাপিটাল ইজ কল্ড আ লিভার্ড ফার্ম। সে ঋণ ব্যবহার করে, এর মানে এনা যে শুধুমাত্র সে ঋণই ব্যবহার করে, সে শেয়ার তো বিক্রি করেই করে, প্লাস সে ঋণও নেয়, এই জন্য এটা লিভার্ড ফার্ম। কিন্তু কেউ যদি শুধুমাত্র শেয়ার বিক্রি করে, ঋণ নেয় না, তাহলে ওইটা হচ্ছে আনলিভার্ড ফার্ম। হোয়াট ইজ আ বিজনেস রিস্ক? শুধু রিস্ক আর বিজনেস রিস্কের মধ্যে একটু পার্থক্য আছে। রিস্ক হচ্ছে ভবিষ্যতে ক্ষতি হওয়ার যে সম্ভাবনা, সেটা হচ্ছে রিস্ক। কিন্তু বিজনেস রিস্ক এই ব্যাপারটা আরও ব্যাপক। মূলত এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যার কারণে ব্যবসা লসের সম্মুখীন হতে পারে, এটাই হচ্ছে বিজনেস রিস্ক। একটা ছোট্ট উদাহরণ দিলে সবাই ক্লিয়ার হয়ে যাবেন। যেমন ইসরায়েল যে ফিলিস্তিনে হামলাটা করলো, এর কারণে কিন্তু সবাই ইসরায়েলি পণ্য বয়কট করছে। এই সিচুয়েশনে কিন্তু কেএফসি, পিৎজা হাট, ডমিনোস অথবা আরও যে বিজনেস, তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্যাটাগরির যে রিস্ক, এটাকে বলা হয় বিজনেস রিস্ক। এখন যদি আমরা ইংরেজিতে বলতে চাই, কিভাবে লিখব? দ্য পসিবিলিটি অফ অকারেন্স অফ এনি আনফেভারেবল ইভেন্ট দ্যাট হ্যাজ দ্য পটেন্সিয়াল টু মিনিমাইজ দ্য গ্রোথ অ্যান্ড ম্যাক্সিমাইজ দ্য লস অফ আ বিজনেস। হোয়াট ইজ আরবিট্রেজ? আরবিট্রেজ মূলত একটি কোম্পানির ইনভেস্টমেন্ট ছেড়ে আরেকটি লাভজনক কোম্পানিতে শিফট করাকে বোঝায়। আমি যেই কোম্পানিতে বর্তমানে ইনভেস্ট করছি, অন্য কোনো কোম্পানিতে যদি আমি ওই পরিমাণ ইনভেস্ট করি আর বেশি মুনাফা করতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই আমি অন্য কোনো কোম্পানিতে শিফট করব। এখন এটাকে আমরা কিভাবে গুছিয়ে লিখতে পারি? আরবিট্রেজ মিনস ফাইন্ডিং টু অ্যাসেটস দ্যাট আর এসেনশিয়ালি দ্য সেম, বাইং দ্য চিপার অ্যান্ড সেলিং দ্য মোর এক্সপেন্সিভ ওয়ান। আমি কম দামিটা কিনবো এবং বেশি দামিটা বিক্রি করে দিব, কিন্তু কম দামিটা কিনছি এবং বেশি দামিটা বিক্রি করে দিচ্ছি, এর মানে এই না যে আমি খারাপ অ্যাসেটটা চুজ করছি। দুইটা অ্যাসেটই সেম ক্যাটাগরি, তার মধ্যে যেটা কম দামে পাচ্ছি সেটাকে আমি চুজ করছি। মানে ওই অ্যাসেটে আমি বিনিয়োগ করছি যেখান থেকে আমার বেনিফিটটা বেশি কিন্তু খরচ আমার কম। হোয়াট ইজ ব্যাংক্রাপসি কস্ট? দেখেন, একজন লোক যখন ব্যাংক্রাপ্ট হয়, তখন এটার সাথে অনেকগুলো পক্ষ জড়িত হয় এই হিসাব নিকাশগুলো করার জন্য, এবং কোম্পানির অনেক ইকোনমিক ফিনান্সিয়াল লসও হয়। এই সবগুলোর সমন্বয়ই মূলত ব্যাংক্রাপসি কস্ট। যেমন একজন লয়ার অ্যাপয়েন্ট করতে হয়, একজন অ্যাকাউন্টেন্ট থাকতে পারে, অ্যাপ্রাইজার্স থাকতে পারে। এই অ্যাপ্রাইজার্স মূলত একটা কোম্পানির যে মার্কেট ভ্যালু বা অ্যাসেটগুলোর যে মার্কেট ভ্যালু, সেইটা সে খুঁজে বের করে। অ্যাসেটগুলোর মার্কেট ভ্যালু ক্যালকুলেট করে মূলত এই অ্যাপ্রাইজারের কাজ। এখন আমরা যদি একটু গুছিয়ে লিখতে চাই, আমরা কি লিখতে পারি? Bankruptcy costs include the expenses to lawyers, accountants, appraisers, as well as the loss of economic value of the company. What is tax shield? Tax shield হচ্ছে এমন কিছু আইটেম যা ইনকাম থেকে মাইনাস করা হয় যাতে ট্যাক্সের পরিমাণটা কম আসে। একটা এক্সাম্পল দিলে আপনাদের জন্য আরও সহজ হবে। আমরা জানি ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখান থেকে প্রথমেই আমরা ইন্টারেস্ট বাদ দিই, তারপরে যে টাকাটা আসে ওইটার উপর আমরা ট্যাক্স ধরি।
আমরা কিন্তু সরাসরি আমাদের যে নেট ইনকাম ওইটার উপর ট্যাক্স ধরি না, সেখান থেকে আগে ইন্টারেস্টটা বাদ দিয়ে নেই। কিন্তু এই যে ইন্টারেস্ট, এটা হচ্ছে একটা ট্যাক্স শিল্ড। এমন আরও কিছু আইটেম আছে, যেমন মেডিকেল এক্সপেন্স, চ্যারিটেবল ডোনেশন, এরকম কিছু আইটেম থাকে যেগুলো ট্যাক্স শিল্ড হিসাবে কাজ করে, যেই জিনিসগুলো ইনকাম থেকে মাইনাস করা হয় এবং তারপরে ট্যাক্স ক্যালকুলেট করা হয়। এখন আমরা যদি একটু গুছিয়ে লিখতে চাই, আমরা লিখব এ ট্যাক্স শিল্ড ইজ এ রিডাকশন ইন ট্যাক্সেবল ইনকাম ফর অ্যান ইন্ডিভিজুয়াল অর এ কর্পোরেশন। কোনো ব্যক্তিগত বা একটা কোনো কোম্পানির হইতে পারে, অ্যাচিভড থ্রু ক্লেইমিং অ্যালয়েবল ডিডাকশন। কতটুকু আমরা ওই ট্যাক্সেবল ইনকাম থেকে মাইনাস করতে পারবো, ওইটা কিন্তু আইন দ্বারা অ্যালাওয়েবল হতে হবে। আমি যত খুশি ততই কিন্তু আমরা ডিডাক্ট করতে পারবো না। ল যতটুকু আমাদেরকে অ্যালাউ করে যে এতটুকু আমরা ওই ট্যাক্সেবল ইনকাম থেকে মাইনাস করতে পারবো, তারপরে আমরা ট্যাক্সটা কাউন্ট করব, ঠিক ওইটুকুই আমরা ডিডাক্ট করতে পারবো। হু ডেভেলপড এনআই অ্যাপ্রোচ? এনআই মানে হচ্ছে নেট ইনকাম অ্যাপ্রোচ। ইন 1952, ডেভিড ডিউরান্ড developed NI approach.